হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। জানুয়ারিতে শেষ আবু সাইদ হত্যার বিচার। জামায়াত অস্থিতিশীল করছে দেশ, অভিযোগ বিএনপির। সংসদে এসে দাবি তোলার আহ্বান। সরকারি পরিস্থিতি ঘোলাটে করছে বললেন নূর। চট্টগ্রাম বন্দর নিয়ে দেশবিরোধী কাজ করবে না সরকার, বললেন নৌ উপদেষ্টা। সেবার মান বাড়াতেই বিদেশি ব্যবস্থাপনা। এবং মৌসুম পেরিয়েও থামছে না ডেঙ্গুর থাবা। আরও 2 মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি 1179 জন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৭,১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত 12 প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর ব্যয় সরকারি তহবিল থেকে সংস্থান করা হবে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস। পরিকল্পনা কমিশন জানায়, অনুমোদিত 12টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে 8টি, সংশোধিত প্রকল্প 2টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে 2টি। জুলাই আন্দোলনে প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ জানুয়ারির মধ্যেই শেষ হবে বলে আশা জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় শেখ হাসিনার মামলার রায়ের বিষয়ে উদ্বিগ্ন নয় বলেও জানান তিনি। এদিকে এ রায়ের তারিখ নির্ধারণ ঘিরে উচ্চ আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় বহিরাগত প্রবেশ সহ সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিস এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মেজবার রহমানের রিপোর্ট। 3 বার পেছানোর পর অবশেষে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 30 আসামির বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন দ্বাদশতম সাক্ষী হিসাবে জবানবন্দি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান। এদিকে এ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার আগামী জানুয়ারির মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এই ধরনের কোনো চিন্তা করার কারণ নেই। দ্রুততম সময়ের মধ্যে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। নির্বাচনের আগে না পরে কখন রায় হবে এটা বলার এখতিয়ার, সুযোগ বিচার শেষ বা আমাদের কারণ নেই। আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারবো। এ সময় আগামী 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘোষণা নিয়ে প্রসিকিউশন উদ্বিগ্ন নয় জানিয়ে তিনি বলেন, এ নিয়ে তারা ভাবছেন না। আইন শৃঙ্খলা রক্ষা করা, প্রশাসনের নিরাপত্তা দেওয়া, ট্রাইব্যুনালের নিরাপত্তার বিষয়টা টোটালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। তারা এটা দেখবেন বা তাদেরই দেখার দায়িত্ব। আমরা নিজেদের নিরাপত্তার কোনো অভাব বোধ করছি না। তবে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার ডক্টর আতিকুস সামাদের সই করা বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা রায় ঘিরে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগত প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়টি উঠে আসে। মেজবার রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ৭১-এর চেতনা ভুলিয়ে দিতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন বানচালে চক্রান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোট পেছানো মানেই দেশের সর্বনাশ ডেকে আনা। আর জুলাই অভ্যুত্থান কারো একক কৃতিত্বে হয়নি মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, এটি 16 বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংগ্রামের গান শিরোনামে নতুন অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, জুলাই অভ্যুত্থান ছিল জনগণের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের চূড়ান্ত প্রকাশ, যেখানে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। এটা কিন্তু শুধু ৩৬শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছে।
সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হতে হবে। এদিকে ঠাকুরগাঁওয়ে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশকে গিলিয়ে খাওয়ার চেষ্টা করছে। আজকে সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, আজকে দেশ থেকে গিলে পড়তে নির্বাচন বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে, আমরা সেটা হতে দিতে পারি না। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি করেন মির্জা ফখরুল। একটা জিনিস মনে রাখতে হবে, দেশটা আমাদের। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। ঢাকার রাস্তা দখল না করে জনগণের রায়ে সংসদে এসে দাবি উত্থাপনের আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান তিনি। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকারের কর্মকাণ্ডে পরিস্থিতি ঘোলাটে হওয়ায় সুযোগ নিয়ে পতিত শক্তি আতঙ্ক ছড়াচ্ছে। এদের ঠেকাতে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। জুলাই সনদ নিয়ে কি একটা জটিলতা তৈরি হলো, তার বোঝা যাচ্ছে যে সরকারের কর্মকাণ্ডে পরিস্থিতি একটু ঘোলাটে হচ্ছে, আর তার সুযোগ নিয়ে এই যে আমাদের পতিত ফ্যাসিস্ট শক্তি ওই বাসে আগুন দেওয়া শুরু করছে, মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য মেডিকেলের সামনে গুলি করে মানুষ মারা শুরু করছে। এই ঢাকায় বসে দলাদলি করে রাস্তা দখল করে জনগণকে বাইরে রেখে গণতন্ত্র কাজ করে না, গণতন্ত্র কাজ করে জনগণের মাধ্যমে। আমরা কিছু লোক বসে সেই সিদ্ধান্ত দেওয়ার কেউ আমাদেরকে মালিকানা দেয় নাই, সেই দায়িত্ব কাউকে দেয় নাই। এটা একটু মাথায় রেখে গণতান্ত্রিক চর্চার মধ্যে আমরা আসি, জনগণের কাছে যাই। একাদশ গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সোমবার রাতে এই ঘোষণা দেন তারা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বিষয়টি নিশ্চিত করে বলেন, সহকারী শিক্ষকদের একাদশ গ্রেডের নিশ্চয়তা দিয়েছে অর্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে আস্থা রেখে চলমান আন্দোলন প্রত্যাহার করে আজ থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিকেল 5:30টায় অর্থ মন্ত্রণালয়ের ওই বৈঠকে 17 জন শিক্ষক প্রতিনিধি অংশ নেন। কোনো অশুভ শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজনৈতিক দলগুলোর মধ্যে 90% ঐক্যমত হয়েছে দাবি করে বাকিটুকুর বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন রিজওয়ানা হাসান। এ সময় লকডাউনের নামে কেউ অস্থিরতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সরকার হয়তো চায় 100% সিদ্ধান্তই রাজনৈতিক কনসেনসাসের ভিতর দিয়ে আসুক, 90% এসছে, 10% আসেনি। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে। এখন দেশের মানুষের কাছে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে সুদৃঢ়ভাবে হাঁটছে। এখন এই নির্বাচনকে ঘিরে কিছু কিছু ন্যস্ত স্বার্থ তো রয়েই গেছে, সেই পতিত সরকারি বলেন বা অন্য কোনো অশুভ শক্তি। তো আমাদেরকে সরকার হিসাবে যখনই এমন অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হবে, তখনই আমরা আমাদের সর্বোচ্চটুকুন দিয়ে সেই অস্থিরতাটা নিয়ন্ত্রণের চেষ্টা করব। ষষ্ঠ নির্বাচনের জন্য কমিশন যুদ্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার দুপুরে কুমিল্লায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় তিনি বলেন, অতীতের কলঙ্ক মুছতে এবার ভালো নির্বাচনের বিকল্প নেই। আগামী নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর উপরেই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও জানান ইসি আনোয়ারুল ইসলাম। 18 কোটি মানুষ সহ সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে।
যে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনটির উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ। আবারও বলি, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সোমবার সকালে লালদিয়া কন্টেইনার টার্মিনাল উদ্বোধনকালে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন। বন্দর নিয়ে সরকার জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না বলেও জানান এম সাখাওয়াত হোসেন। আমাদের সরকার আমরা আলোচনা করি, যদি মনে করি দেশের জন্য ভালো, বাংলাদেশের জন্য ভালো, সেটাই করবো। ট্যারিফটা তো ভাই এখন কোর্টের কাছে গেছে, কোর্ট বন্ধ করে দিয়েছে, আমি তো কিছু বলিনি, বলছি। তারপর আমরা যদি কোর্টে যাই, আমাদের বক্তব্য দেবো। কোর্ট যদি মনে করে, সরাসরি মহামান্য কোর্ট যদি মনে করে যে আমাদের কথা শুনেছেন, ভালো। আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। পণ্যটির দাম লিটার প্রতি 9 টাকা 27 পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এলসির মূল্য ও ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় ভোজ্য তেলের দাম বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে বছরের শেষ দিকে এসে আবারও বিপাকে পড়তে যাচ্ছেন ভোক্তারা। দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জেও কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। হঠাৎ এই ঊর্ধ্বমূল্যে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক দাম বাড়ায় নানা প্রশ্নও তুলছেন তারা। ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দাম বাড়ছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তবে ক্যাব বলছে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটই বাড়িয়েছে দাম। সুমন কুমারকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। বেশ লম্বা সময় ধরে বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। সেই সঙ্গে মৌসুম শেষ হওয়ায় কমে আসছে মজুদও, আর তাতেই পণ্যটির বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন কিছুটা অপেক্ষা করে আমদানির সিদ্ধান্ত নেবে সরকার। 1 সপ্তাহের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানির কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় যোগানের উন্নতি ইনশাল্লাহ ঘটাবো। আমাদের জানা মতে যে আমাদের স্থল বন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে। তো আমরা যদি এখন ছেড়ে দেই, বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। এইদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, এবছর পেঁয়াজের আমদানি না থাকায় বাজার দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীল ছিল, আর এখন সরবরাহ কমে যাওয়ায় এর দাম বাড়ছে। তবে ডিসেম্বর মাসে আগাম পেঁয়াজ আসা শুরু হলেই দাম কমবে। দেশি মাল শর্ট হয়ে গেছে, শর্ট হওয়ার কারণে একটু দাম বেড়ে গেছে। মাল শর্টের কারণে দামটা বেড়ে গেছে। যদি এখন অল্টারনেট ইন্ডিয়া থাকতো তাহলে কিন্তু দামটা এত হইতো না। 15-20 দিন বা 1 মাসের মধ্যে আমাদের দেশীয় যে মুড়ি কাটা পেঁয়াজ এটা উঠবে, এরপরে পেঁয়াজের দামটা স্বাভাবিক হয়ে যাবে। ক্যাবের এই নেতা বলছেন, প্রতি বছর এই সময়টায় পেঁয়াজের কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীরা। হঠাৎ করে দ্বিগুণের বেশি হয়ে যাওয়ার কারণ কৃত্রিম সংকট এবং সিন্ডিকেটেড কারসাজি। কারণ হলো আমদানিকারকরা ইতিমধ্যে বলছেন আইপি বন্ধ কিন্তু আগস্ট থেকে। বাজারে পেঁয়াজের কোনো ঘাটতি নেই জানিয়ে এই বিষয়ে তদারকি চলমান রয়েছে বলে জানালেন ভোক্তা অধিদপ্তরের এই কর্মকর্তা। অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এই 1 সপ্তাহের ব্যবধানে 30 টাকায় বেড়ে যাওয়া, এটা আমাদের বাজারে আমরা দেখতে পেয়েছি। এটা আমাদের কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। তো আমরা এই বিষয়ে তদারকি করছি। যেখানে আমরা অনিয়ম পাবো, আমরা ভাউচার দেখতে পেয়েছি তাদের কিছু, তো আমরা যদি অনিয়ম পাই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে সিন্ডিকেটের কারসাজি রোধে দ্রুত ব্যবস্থা না নিলে পণ্যটির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের কৃষকেরা। বাজার দর ভালো থাকলে লাভের আশা চাষিদের। জেলায় এবছর 2000 হেক্টর জমিতে চাষ হচ্ছে আগাম জাতের সবজি, আর কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। সাধন সূত্রধরের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি।
মানিকগঞ্জ জেলার সিংগাইর, সাটুরিয়া ও সদর উপজেলার উঁচু জমিতে শুরু হয়েছে শীতকালীন আগাম জাতের সবজির চাষ। বর্তমানে বেগুন, করলা, ফুলকপি, লাউ, লাল শাক, পালং শাক, ধনিয়া, মূলাসহ বিভিন্ন ধরনের সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আগাম সবজির চাহিদা থাকায় পাইকারি ও খুচরা বাজারে ভালো দাম পাওয়ার আশা চাষিদের। প্রতি বছরই আগাম চাষ করি, তো গত বছরের তুলনায় এবার আর একটু বেশি করেছি। তো আশা করা যায় এবার আবহাওয়া ভালো এবং আবহাওয়া ভালো থাকার কারণে আমাদের মোটামুটি বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। লাউর ফলনও ভালো, আমাদের বেগুনের ফলনও ভালো। তো গেছে বছরের থেকে এবছর মনে হয় যে লাউর টাকাও ভালো পেয়েছি আর বেগুনের টাকাও ভালো পেয়েছি। আশা করতেছি কপিতে অনেক ভালো টাকা পাবো। কৃষকরা সবজি চাষ করে অনেক লাভবান হচ্ছে, তাই আমি পড়াশোনার পাশাপাশি সবজি চাষ করার জন্য উদ্যোগ নিতে চাই। টোটালি খরচ হয়েছে লাউ খেতে 20,000 টাকা। আমার এ পর্যন্ত 15-20,000 টাকা বিক্রি করা হয়ে গেছে এবং খেতে যে লাউ আছে এখনো আমি আরো 80 থেকে 90,000 টাকা বিক্রি করতে পারবো। সবজি চাষিদের যে কোনো প্রয়োজনে পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানান কৃষি কর্মকর্তা। ঊর্ধ্বতম কর্মকর্তার নির্দেশ মোতাবেক আমার সম্মানিত কৃষকের যে কোনো প্রয়োজনীয় সবজির রোগ ও পোকা এবং দমন বিষয়ে সর্বক্ষণ কাছে থাকে এবং বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের উন্নত জাতের আগাম সবজির বীজ, সার এবং কীটনাশক প্রদানের কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট 665 জন কৃষককে বিভিন্ন প্রকার সবজির বীজ, এর মধ্যে 190 জনকে বিভিন্ন শীতকালীন সবজির বীজ এবং বাকিগুলো বিভিন্ন ফসল যেমন লাউ, বেগুন, শসা, মিষ্টি কুমড়া প্রত্যেক কৃষককে 20 শতক জমির জন্য এসব ফসলের উপর বীজ এবং 10 কেজি করে ডিওপি সার ও 10 কেজি করে এমওপি সার প্রদান করা হয়। জেলায় 10,950 হেক্টর জমিতে সবজির চাষ করা হচ্ছে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 315 জনে দাঁড়িয়েছে। এছাড়াও একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে 1,179 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানা যায়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 2 জন মারা গেছেন। অন্যদিকে গত 24 ঘন্টায় ঢাকা বিভাগের সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী 239 জন হাসপাতালে ভর্তি হয়েছে। পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করছে পুলিশ। তার নাম তারিক সাইফ মামুন। সকাল 10:30টার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সে একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। অপরাধ জগতের নিয়ন্ত্রণ কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল। মামলায় হাজিরা দিতে তিনি পুরান ঢাকায় গেলে 2 ব্যক্তি খুব কাছে থেকে তাকে গুলি করে। কুমিল্লার 14 গ্রামে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 5 জন। সন্ধ্যায় উপজেলার লাকসাম 14 গ্রাম সড়কের ফেলনা কাজীবাড়ি এলাকায় যাত্রীবাহী সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাকে ট্রাক চাপা দিলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই 2 জন পুরুষ ও 1 জন নারী সহ 3 জন নিহত হয়। নিহতরা সবাই সিএনজির যাত্রী। তাদেরকে 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, র্যালি ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে কর্মসূচি পালন করে সংগঠনটি। ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, ঢাকা জেলা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামস এ খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শওকত আলী খান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স সহ আরও অনেকে সংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে প্রাণ গেছে 13 জনের। আহত হয়েছে অন্তত 24 জন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে রাখা একটি গাড়িতে বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। এতে আশপাশের কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। দিল্লি পুলিশের স্পেশাল সেল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেছে। পুলিশ জানিয়েছে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িতে বিস্ফোরক পদার্থ ছিল। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দেশে ফিরলেন হামজা চৌধুরী।
সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে এই তারকাকে অভ্যর্থনা জানান বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ। এদিকে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হতেই মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে। সোমবার দুপুর 2টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র 6 মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়। 18 নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ। এবার হাডুডুর খবর। আধুনিকতার ভিড়ে বিলুপ্তির পথে জাতীয় খেলা হাডুডু, কিন্তু এই খেলা ফিরিয়ে আনলো কুষ্টিয়ার কুমারখালীর যুব সমাজ। আলমামুন স্মৃতি হাডুডু টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলা দেখতে ভিড় জমান হাজারো মানুষ। কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি পার্থসারথী ঘোষের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত আফরিন পপির প্রতিবেদনে। বছর দশেক আগেই বাংলার আনাচে কানাচে দেখা মিলত হাডুডু খেলার, কিন্তু সময়ের সাথে সাথে হাডুডু হারিয়েছে তার অতীত জৌলুস। তবে দীর্ঘদিন পর সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে এনেছে কুষ্টিয়ার কুমারখালীর যুব সমাজ। নন্দলালপুর এলাকার চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল আব্দুল্লাহ আল মামুন স্মৃতি হাডুডু টুর্নামেন্টের মহরণ। এতে অংশ নেয় 16 দল। যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে মুক্ত রাখার পাশাপাশি ক্রীড়া চর্চায় অগ্রণী করে তুলতেই এমন আয়োজন। এই হাডুডু খেলা হওয়াটা দরকার। আমরা দূর দূরান্ত থেকে এই হাডুডু খেলা দেখতে যাচ্ছি। এক সময় আমরা দেখছি যে বিকাল পড়লে পরেই গ্রামগঞ্জে খেলা নিয়ে মানুষ ব্যস্ত থাকতো, যার ফলে গ্রামে অনেক অসামাজিক কার্যকলাপ বন্ধ ছিল। খেলাটিকে নিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দীর্ঘদিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে স্থানীয়দের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেন। ছোট হোক বড় হোক প্রাইজ পাইছি এবং এই খেলা আমার খুবই ভালো লাগে। ছোটবেলা খেলেছি, সেই লেগে খেলাটা আমি দেখতে আইছি। আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য যে খেলাগুলো আছে, প্রতিটা পাড়া মহল্লায় এই খেলাগুলো হচ্ছে যে চালু থাকুক। হারিয়ে যাওয়া খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। গ্রামগঞ্জে যে খেলাগুলো ছিল আসলে বিলীন হয়ে গেছে, এই খেলাগুলো ফিরিয়ে আনার উদ্দেশ্যই হচ্ছে এই খেলাগুলো আনতে পারলে আমরা সবাই মাদক থেকে অন্তত মুক্ত থাকবে। টুর্নামেন্টে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি ষাঁড় গরু ও রানার্স আপ দলকে একটি খাসি ছাগল উপহার দেওয়া হয়। মাটির কাছাকাছি এই পুরস্কার স্থানীয় আবেগকে আরো বাড়িয়ে দিয়েছে। নাগরিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলাটি আজও বাঙালির হৃদয়ে বিরাজমান। আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে হাডুডু খেলা আবারও ছড়িয়ে পড়ুক বাংলার আনাচে কানাচে, এমন প্রত্যাশাই সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। জানুয়ারিতে শেষ আবু সাইদ হত্যার বিচার। জামায়াত অস্থিতিশীল করছে দেশ, অভিযোগ বিএনপির। সংসদে এসে দাবি তোলার আহ্বান। সরকারি পরিস্থিতি ঘোলাটে করছে বললেন নূর। চট্টগ্রাম বন্দর নিয়ে দেশ বিরোধী কাজ করবে না সরকার বললেন নৌ উপদেষ্টা। সেবার মান বাড়াতেই বিদেশি ব্যবস্থাপনা। এবং মৌসুম পেরিয়েও থামছে না ডেঙ্গুর থাবা। আরও 2 মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি 1179 জন। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।